আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর শাকি। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাট খাতের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন বেশি। রাজনৈতিক পট পরিবর্তনে বাড়ছে রেমিটেন্স প্রবাহ, মন্তব্য বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে ইরানে এ পর্যন্ত 180 শিশু সহ 1230 জনের প্রাণহানি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংসদ সদস্যদের রুদ্ধদ্বার এ কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডাক্তার এজেড জাহিদ হোসেন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুন সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য। দুদিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশ নেন। আগামীকাল সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন। পাট খাতের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, বহুমুখী ব্যবহার এবং বাজার সৃষ্টি ও সম্প্রসারণের শিল্প উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে পাট ও বস্ত্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা এবং কৃষক কার্ড প্রবর্তন সহ কৃষকের জীবনমান উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বিশ্বাস করেন, বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতের সোনালী দিন ফিরে আসবে। পলিথিন ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। পলিথিন ও প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে বিশ্ব এখন টেকসই ও পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়ে এই সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন, বন্ধ পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস, বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতের সোনালী দিন ফিরে আসবে। বাংলাদেশ হবে বিশ্বের সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, সচিব বিলকিস জাহান রিমি,
পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বক্তব্য রাখেন। পাট খাতের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় 19.5% বেশি। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন ছাড়িয়েছে। ঈদ উৎসবের পাশাপাশি নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রিজার্ভকে স্বস্তিদায়ক বললেও পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিপোর্ট দিনার সুলতানার। দেশের ইতিহাসে এ নিয়ে চতুর্থ কোনো মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। এর আগে গত বছরের রমজান ও ঈদের মাস মার্চে $330 কোটি এসেছিল, যা এ যাবৎকালের মধ্যে কোনো একক মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের ডিসেম্বর জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত মাসে ব্যাংকিং চ্যানেলে $302 কোটি এসেছে। এর আগে জানুয়ারিতে 317 এবং ডিসেম্বরে এসেছিল $322 কোটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, ঋণের নামে অর্থ আত্মসাৎ ঠেকানোর মতো বিভিন্ন উদ্যোগের ফলে হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। আগস্ট পট পরিবর্তনের অব্যবহিত পূর্বে জুন জুলাইয়ের দিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অনেক প্রবাসী বলেছে যে আমরা দেশে টাকা পাঠাবো না। আবার 5 আগস্টের পট পরিবর্তনের অব্যবহিত পর থেকেই তারাই আবার ডিক্লেয়ার দিল যে কেউ বলল এমন যে আমি 8-10 বছর বা 12 বছর যাবৎ বিদেশে অবস্থান করছি, আমি নিয়মিত দেশে টাকা পাঠাই, তবে কখনোই ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাইনি। এখন থেকে আমি ব্যাংকিং চ্যানেল ছাড়া কোথাও টাকা পাঠাবো না। এবং এই ধারাটা তার এই বক্তব্যটা কোনো বিচ্ছিন্ন বিষয় না, এটা একটা কালেকটিভ মনোভাব ছিল প্রবাসীদের ক্ষেত্রে। এবং তাদের এই কালেকটিভ যে ওনারশিপ দেশের প্রতি এবং দায়বদ্ধতা, সেখান থেকেই তারা বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলটাকেই একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে ইনওয়ার্ড হয়েছে। সাধারণভাবে রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স বেড়ে থাকে। এর সঙ্গে নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সের মূল উৎস মধ্যপ্রাচ্য, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমাদের মূল রেমিটেন্সের উৎস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ইউকে, তার সঙ্গে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এই দেশগুলো আমাদের রেমিটেন্সের মূল উৎস হিসেবে এসছে। এই যে সাম্প্রতিককালে বৃদ্ধি পাচ্ছে, নতুন কিছু উৎস যুক্ত হয়েছে, এটা একটা বড় কারণ আমাদের এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণ। ঈদ সংক্রান্ত কারণে রমজান এবং কোরবানির ঈদ, যেটা মুসলিমদের, এই দুটো সময়ই বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। মূলত রেমিটেন্স প্রবাহ বাড়ে কোরবানির ঈদের সময়। রিচুয়ালস কারণে হোক, পরিবারের জন্য হোক, কোরবানির জন্য বেশি অর্থ বাংলাদেশের মানুষ পাঠান। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $35.32 বিলিয়ন। এই রিজার্ভ বৃদ্ধির পিছনে রেমিটেন্স তো অবশ্যই একটা মুখ্য ভূমিকা আছে, এক্সপোর্টের ভূমিকা আছে। তার পাশাপাশি ইম্পোর্ট করার ক্ষেত্রে যখন এলসি খোলা হয়, বাংলাদেশ ব্যাংকগুলিকে বলে দিয়েছে যে তোমার এলসির পেমেন্ট তোমাকেই দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এলসি পেমেন্টের জন্য কোনো বৈদেশিক মুদ্রার সহায়তা তোমাকে করবে না। এই কারণে ব্যাংক নিজেই বিদেশস্থ যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তারা নিজেরাই রেমিটেন্স আহরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, সফল হয়েছে। ব্যাংকগুলোকে একটা লিমিট দেওয়া থাকে, আমরা বলি নেট ওপেন পজিশন। একটা ব্যাংক কতটুকু বৈদেশিক মুদ্রা নিজের ধারণ করতে পারবে। যখন তার কাছে তার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা হাতে চলে আসে, তখন তারা চায় সেই ডলারটা বাংলাদেশ ব্যাংকের কাছে সেল করতে। এবং বাংলাদেশ ব্যাংক অবশ্যই প্রচলিত বাজার দরেই সেটা মার্কেট থেকে কালেক্ট করে। এই কালেক্ট করার ফলে দুটি উপকার হয়। 1 নম্বর হচ্ছে
রিজার্ভ পজিশনটা ভালো হচ্ছে এবং ডলারের বিনিময়ে যে দেশি মুদ্রা ব্যাংকগুলো পাচ্ছে, ব্যাংকগুলো অনেকটা লিকুইড হয়ে যাচ্ছে। রিজার্ভ বেড়েছে, এটা ইতিবাচক হলেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। $35 বিলিয়ন ভালো, কিন্তু সেই জায়গাটি এখনও স্বস্তিদায়ক না, যেহেতু এখনও অনেক পেমেন্টস যেগুলো আসলে ক্লিয়ার করা হয়নি, যেগুলো বাকি রয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের ডেট সার্ভিস বাড়ছে, ফলে আগামী দিনে কিন্তু ডেট সার্ভিস পে করা এবং সেই অনুযায়ী রিজার্ভ বৃদ্ধি হওয়া, এ সবগুলোই আসলে পাশাপাশি সম্পর্কযুক্ত ভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং যে রিজার্ভটি এসছে সেটা ইতিবাচক, কিন্তু এটা পর্যাপ্ত নয়। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবার উত্তাল মার্চের খবর। I, Mazziur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের ষষ্ঠ দিন আজ। 1971 সালের এই দিনে একদিকে যখন রাজপথে মুক্তিপাগল মানুষের মিছিল, অন্যদিকে তখন শাসক গোষ্ঠীর চক্রান্ত। 6 মার্চ ছিল স্বাধীনতা সংগ্রামের পথে বাক বদলের এক সন্ধিক্ষণ। এদিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করলেও বাংলার মানুষ তখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে রাজ্যে ছিল না। পুরো বাংলা জুড়ে সেই সময়ে টান টান উত্তেজনা মূলত চূড়ান্ত স্বাধীনতার পথকেই করেছিল প্রশস্ত। 71-এর উত্তাল মার্চের এদিনের ঘটনাপ্রবাহ নিয়ে আরেফিন মাসুদের রিপোর্ট। 1971-এর মার্চের দিনগুলো যতই গড়াচ্ছিল ততই বারুদে পরিণত হয়ে উঠছিল ঢাকাসহ সারা দেশ। অগ্নিঝরা মার্চের আগুন যেন ছড়িয়ে পড়ছিল স্বাধীনতার প্রতিজ্ঞায় দৃঢ় জনতার মিছিল আর স্লোগানে স্লোগানে। 6 মার্চ ছিল উত্তাল আর ঘটনাবহুল দিন। এদিন একদিকে যখন রাজপথে মুক্তিপাগল মানুষের মিছিল, অন্যদিকে তখন রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরে শাসক গোষ্ঠীর নীল নকশার চক্রান্ত। টান টান সেই উত্তেজনা মূলত বাংলার মানুষের চূড়ান্ত স্বাধীনতার আকাঙ্ক্ষার পথকেই নির্ধারণ করেছিল। এই বীর মুক্তিযোদ্ধা জানান, 2 দশকেরও বেশি সময়ের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন আর বৈষম্যের শিকার এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করে মূলত মার্চের প্রথম সপ্তাহ থেকেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল স্বাধীনতার পথে। সমস্ত কিছু লোন নিয়ে আমাদের ঘরে চাপায়া, পিন্ডিতে এখানে সেখানে সব কিছু করছে। বৈষম্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটাই জায়গায়। এই ক্যানট বি টলারেটেড। আমরা 2টা অংশ, ইট ডাজ নট ম্যাটার, বাট ইকুয়ালি শেয়ার পাবো, ইকুয়ালি স্বাধীনতা পাবো, ইকুয়ালি ফ্যাসিলিটি পাবো। যখন আমরা দেখে নাই তখনই বুঝছি যে না, এই ছাড়া আমাদের কোনো গতি নেই। আমাদেরকে এই দেশটাকে লিবারেট করতেই হবে, এবং সেই কারণেই যে এই দেশকে স্বাধীন করা ছাড়া আমরা এখান থেকে মুক্তি পাবো না, আমাদের কোনো উন্নতি হবে না, আমাদের কোনো বৈষম্য দূর হবে না। সেই জন্য তখন থেকে এটা একটা মেন্টাল প্রিপারেশন। শুধু আমরা না, আমাদের গার্জিয়ান, টিচারেরাও আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার জন্য বলছে। ইতিহাসের এই দিনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে, কিন্তু তখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে রাজি ছিল না বাংলার মানুষ। 6 মার্চ তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে এ অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হলে এতে আরও বিক্ষোভে ফেটে পড়ে সংগ্রামী জনতা। উত্তাল মার্চের এই দিনেও ঢাকা ও চট্টগ্রামে সান্ধ্যকালীন কারফিউ ভঙ্গ করে মিছিল সমাবেশ করে সাধারণ মানুষ। সরকারি দপ্তর ও কলকারখানা এদিন পুরোপুরি অচল করে দেয় মুক্তিকামী মানুষ। এই বীর মুক্তিযোদ্ধা জানালেন, মার্চের প্রথম সপ্তাহ থেকেই গ্রেপ্তার, পুলিশি হামলা, এমনকি বন্দুকের মুখে মৃত্যু ভয়কে তুচ্ছ করে রাজপথে থেকেছেন তারা। আমরা ঢাকায় ছিলাম, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছিল, হল বন্ধ করার অর্ডার দিয়েছিল, কিন্তু আমরা যারা রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম আমরা হল ছেড়ে যাই নাই। আমরা সারা দিন কি করতে হবে, কোথায় মিছিল করতে হবে, কোথায় মিটিং করতে হবে, এগুলো ব্যস্ত। যেমন একটা মিটিংয়ের কথা বলছি, আমরা বুয়েট থেকে শহীদ মিনার হয়ে আমরা যেতে চাইতেছিলাম গুলিস্তানে। সেখানে মিটিংয়ের মধ্যে প্রায় 400-500 স্টুডেন্ট। আমরা যখন চাঁদখার পুলের মোড়ের কাছাকাছি গেলাম, অর্থাৎ মেডিকেলের ইমার্জেন্সির সামনে, তখন দেখা গেল
3 দিক দিয়ে পুলিশ আমাদের উপরে অ্যাটাক। এরকম আরেকদিন পলাশী ব্যারাকের ওখানে আমাদের উপরে অ্যাটাক। এরকম ধরনের ঘটনাগুলোর সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ওই সময় মারা যাব, আহত হব বা ক্ষয়ক্ষতি হবে, এগুলো কোনো বদার এসেছে। উই হ্যাভ টু টেক পার্ট, উই আর ফর অ্যাকশন, মারা গেলে যাব। তিনি বলেন, উত্তাল মার্চের প্রতিটি দিনই ছিল জাতীয় ঐক্য ও সাহসিকতার স্বাক্ষর, যা কেবল একটি তারিখ নয়, বরং মার্চ মানেই অদম্য জাতীয়তাবোধ আর গণতান্ত্রিক অধিকার আদায়ের এক অবিনাশী প্রেরণা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বন্দরনগরী চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীকে ব্যবহার করতে দেয়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন ধানের শীষের পক্ষে এবং যারা করেননি, তারা সকলেই ওনার উপর সমান অধিকার রাখেন। আমরা এই নীতিতেই আমাদের সরকার ইনশাল্লাহ পরিচালিত হবে এবং আমরা গণমানুষের উন্নয়নে, গণমানুষের সমৃদ্ধিতে এবং গণমানুষকে যেন আমরা নিরাপদ এবং স্বস্তিতে রাখতে পারি, সেই ব্যাপারে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মকাণ্ড শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অপরাধের এগেনস্টে জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে। আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ মহানগরের হোক, উত্তরের হোক, দক্ষিণের হোক, ওনারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন যাতে অপরাধী যেই দলেরই হোক না কেন অপরাধীর কোনো পরিচয় থাকতে পারে না এবং সকল অপরাধীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন এই বর্তমান সরকার জিরো টলারেন্স আছে। কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দলীয় পরিচয় কোনো অপরাধীকে ব্যবহার করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে বাড়ছে হতাহতের সংখ্যা, উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদী এ অভিযানের জন্য অতিরিক্ত গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সদর দপ্তর পেন্টাগন। অন্যদিকে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরানও। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার সম্ভাবনা ধরে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই লক্ষ্যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। এদিকে সংঘাতের মধ্যেই তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1230 জনে।
নিহতদের মধ্যে অন্তত 180 জন শিশু রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। Once again calling on all members of the Iranian Revolutionary Guard, the military and the police to lay down their arms. They're only going to be killed. অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন সংঘাত সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। Because Iran in about a year or a year and a half would cross the line of immunity, meaning they would have so many short-range missiles. তবে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। দেশটির অনেক রাজনীতিবিদ এমনকি ট্রাম্পের কিছু সমর্থকও এই যুদ্ধের বিরোধিতা করছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইসরায়েলকে সহায়তা করতেই সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে দেশটির খাতামাল আম্বিয়া সদর দফতরের ডেপুটি কমান্ডার বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করা হবে না। هدف قرار دادن پایگاه هوایی آمریکا در منطقه شیخ عیسی بحرین در عملیات گسترده پهپادی و موشکی نیروی دریایی در سحرگاه امروز। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান এবং সতর্ক করে বলেন কোন নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। তবে এসব মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, দ্রুত সামরিক বিজয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্ল্যান এ ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, আর প্ল্যান বিও সফল হবে না। জাকিয়া জামান আনিকা, পিটিভি নিউজ। যুদ্ধ যখন শুরু হয় তখন শুধু শহর বা স্থাপনা নয়, ক্ষতিগ্রস্ত হয় ইতিহাসও। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা কোনো ঐতিহ্যবাহী স্থাপনা মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলতে পারে তার সৌন্দর্য আর স্মৃতি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক স্থাপনা। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটি শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং ইরানের ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। তেহরানের পুরনো শহরের ভেতরে দাঁড়িয়ে থাকা গোলেস্তান প্রাসাদ যেন পারস্য ইতিহাসের এক জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাসাদের ভেতরেই অনুষ্ঠিত হয়েছে রাজ্যাভিষেক, কূটনৈতিক সংবর্ধনা আর নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান। কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ইতিহাস। আল জাজিরার তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাবশেষে প্রাসাদের জানালা, দরজা এবং বিখ্যাত আয়নাখচিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুরো কমপ্লেক্স ধ্বংস হয়নি, তবুও ঐতিহাসিক স্থাপনাটির ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রাসাদ কমপ্লেক্সের ইতিহাস কয়েক শত বছরের পুরনো। এর নির্মাণ শুরু হয় সাফাভি আমলে। পরে কাজার রাজবংশের সময় এটি রাজাদের প্রধান আবাস ও রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। প্রাসাদ কমপ্লেক্সটিতে রয়েছে একাধিক ভবন, জাদুঘর এবং বিশাল হল, মার্বেল সিংহাসন, ব্রিলিয়ান্ট হল, আইভরি হল কিংবা সালাম হল। প্রতিটি স্থাপনাই পারস্য শিল্প ও স্থাপত্যের অনন্য নিদর্শন। পারস্য ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় নকশার মিশেলে তৈরি এই প্রাসাদ কমপ্লেক্সকে 2013 সালে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো। হামলার ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এক বিবৃতিতে ইউনেস্কো জানিয়েছে, বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থানগুলোর অবস্থান আগেই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে জানানো হয়, যাতে সামরিক সংঘাতে এসব স্থাপনার ক্ষতি এড়ানো যায়। তবুও গোলেস্তান প্রাসাদের ক্ষতি আবারও মনে করিয়ে দিচ্ছে
যুদ্ধের আগুন শুধু বর্তমানকেই নয়, অতীতকেও আঘাত করে। কারণ এই ধরনের ঐতিহাসিক স্থাপনা শুধু একটি দেশের সম্পদ নয়, বরং মানব সভ্যতার যৌথ ঐতিহ্য। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিত্রস। লেবাননের সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 102 জন নিহত হয়েছে। আহত হয়েছে 638 জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে দেশটি। পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আফগানরা। তারা বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত নিজেদের সেনাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। আফগানিস্তানে জাতিসংঘ মিশন জানিয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে শিশুসহ অন্তত 42 জন বেসামরিক আফগান নাগরিক নিহত ও 104 জন আহত হয়েছেন। ইসলামাবাদ বেসামরিক হতাহতের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে তাদের সেনারা 430 জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে পাকিস্তানের প্রায় 150 জন সেনা নিহত হয়েছেন। সীমান্তে সংঘর্ষের কারণে প্রায় 66,000 আফগান বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এছাড়া পূর্ব থেকেই তীব্র খাদ্য সংকটে জর্জরিত আফগানিস্তানে এই যুদ্ধে প্রায় 1,60,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত 4টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা SBU এর একটি সূত্র জানিয়েছে রাশিয়ার নভরস্কি বন্দরে হামলা চালানো হয়েছে। গত সোমবার পরিচালিত এই হামলায় রাশিয়ার 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কালিব্রু ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল এসেনও রয়েছে। ইউক্রেন জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত আরও 3টি জাহাজ হল মাইনসুইপার ভ্যালেন্টাইন পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েসেক ও কাশিমভ। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে SBU এই হামলা চালিয়েছে। এতে 3 রুশ নাবিক নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছে। এবারে আবহাওয়ার খবর। পতঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 9 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 59 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 53 মিনিটে, জোয়ার সকাল 9টা 24 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 9 মিনিটে এবং জোয়ার রাত 9টা 40 মিনিটে। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা 53 মিনিটে এবং আগামীকাল